কিছুক্ষণ আগে আলভি সত্যিটা যাচাই করার জন্য অলির ফোনে কল দিয়েছিল, কিন্তু অলি তখন নেমানের সাথে কথা বলছিল, যার জন্য আলভির ফোন থেকে নেটওয়ার্ক ব্যস্ত থাকে। ব্যাস, আলভি সেটা নিয়ে রেগেমেগে ফোনটা আবারও আছাড় মেরেছে। ফোনটা দিয়েছিলাম বাবা মার সাথে কথা বলার জন্য, কিন্তু ও তো তাদের কাছে আছে। কথা বলছিল কার সাথে? হায়, 9 দিন হয়ে গেছে ওই বাড়িতে গেছে, আমাকে ভুল করেও একবারও কল দেয়নি। তবে আমাকে কল না দিলেও অন্য কারোর সাথে ঠিকই কথা চলে, আর আমি কিনা এখানে ওনার কথা ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। এটা সত্যি যে কেউ কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করে না। ভোরের আলো ফুটতে শুরু করছে, মায়ের ডাকে অলির ঘুম ভাঙে। ফজরের নামাজ আদায় করে সে বাড়ির পাশে বাগ থাকা বাগানে আসে। নিজ হাতে এই গোলাপ ফুলের বাগান সে করেছে। প্রতিদিন রুটিন অনুযায়ী পানি দিচ্ছিল অলি। গোলাপ ফুল তার ভীষণ প্রিয়। ভোরের এই স্নিগ্ধ আবহাওয়া অলির কাছে দারুণ লাগে। অলি সচরাচর ফুল ছেড়ে না, না, তার মতে ফুল গাছেরই সৌন্দর্য, হাতে নিলে সেটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তবে ফুলের ঘ্রাণ নিতে সে ভালোবাসে। অলি সবগুলো গাছে পানি দিয়ে একটা ফুলের দিকে ঝুঁকে ঘ্রাণ নিতে যায়। ফুলের পাপড়ি তার নাকে লাগামাত্র সে হাঁচি দিতে লাগলো। হঠাৎ এরকম হতে অলি কিছুটা দূরে সরে যায়। এর আগে এরকমটা কখনো হয়নি। আচমকা তার হাত পা চুলকাতে শুরু করেছে। আল্লাহ, আমার গায়ে কি লাগলো? অলি হাত পা চুলকাতে চুলকাতে বাড়ির ভিতরে চলে আসে। আসমা বানু রান্নাঘরে ব্রেকফাস্ট বানাচ্ছিল। মা, ও মা, আমার গায়ে কি যেন লেগেছে, অনেক চুলকাচ্ছে। অলির ডাকে আসমা বানু বসার ঘরে বসলেন। এসে অলির এরকম অবস্থা থেকে সে অনেক ঘাবড়ে যায়। অলির হাত পার কিছু কিছু অংশ লাল হয়ে গেছে। এ কি, কি লেগেছে? অলি সোফায় বসে পা চুলকাতে লাগলো। যাই না মা, বিচুটি পাতা লেগেছে, অনেক চুলকাচ্ছে। আসমা বানু অলির দিকে তাকিয়ে এগিয়ে গেলেন। বাগানে কত কিছু থাকতে পারে, সেই জন্য বলছি এই অবস্থায় বাগানে যেতে হবে না। কিন্তু তুই তো আমার কথা শুনলি না। তোর তো আজকে পরীক্ষাও আছে। একটা কাজ কর, একেবারে গোসল করে আয়। অলি মাথা নাড়িয়ে গোসল করতে চলে গেল। সকাল 10টা। আলভি নিজের রুমে বসে আছে। আজকে সে না তো অফিস গেছে, আর না তো হসপিটালে গেছে। সকাল থেকে রুমের দরজাও খুলে নেই। তার ভালো লাগছে না কিছুই। আলভি ল্যাপটপের মাধ্যমে সোহেলকে মেল পাঠালো। ছবিগুলো চেক করার পর ফটোগ্রাফার কি বলছে। কয়েক মিনিট হতেই অপর পাশ থেকে রিপ্লাই এলো, স্যার, যে বলেছে ছবিগুলি 90% অরিজিনাল, বাকিটা এডিট করা। আলভি আর কোনো রিপ্লাই দিল না। কিছুক্ষণ যেতে সোহেল আবারও মেল পাঠায়, স্যার, আজকে কি আসবেন না? আলভি রিপ্লাই দিল, না, আমি ব্যস্ত আছি। কিছুক্ষণ যেতে সোহেল আবারও মেল পাঠালো, স্যার, আপনিও তো ভুলে গেছেন আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের ডেডলাইন আজ। টিমের রিভিউ মিটিং আজ দুপুরে। সিও হিসাবে আপনার নির্দেশনায় দরকার, না হলে ঠিক সময়ে কাজ শেষ হবে না। মেইলটার দিকে আলভি অনেকক্ষণ তাকিয়ে রইল। সে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় ভুলে গেছে ভাবতে তার ভীষণ রাগ উঠছে। আজকের প্রজেক্টটা লঞ্চ করতে না পারলে বিশাল বড় একটা লস ফেস করতে হবে। সে এই বিষয়টা ভুলে গিয়ে সারাটা রাত শুধু অলির কথা ভেবে গেছে। আলভি সমস্ত ভাবনা সাইডে রেখে উঠে দাঁড়ালো। তারপর ফ্রেশ হতে চলে গেল। সময়ের পাতা থেকে ঝরে গেছে বেশ কয়েকটা দিন। অলির লাস্ট দুটো পরীক্ষা বাকি আছে, আজ একটা আর দুদিন পর একটা। অলি এই কয়েকদিন আলভিকে প্রতিদিন কল দিয়েছে, কিন্তু আলভির ফোন বন্ধ দেখাচ্ছে। অন্যদিকে আলভি নিজের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত। হসপিটাল আর অফিস সামলাতে হিমশিম কাটছে। অলির উপর অভিমান জমেছে, যদিও সে জানে তার অভিমানের কোনো মূল্য নেই অলির কাছে। আলভির রাগ হলে সেটা সে প্রকাশ করে, কিন্তু অভিমান হলে সে প্রকাশ করে না, চুপচাপ থাকে। কারো প্রতি তার কোনো চাওয়া পাওয়া নেই। অলি তাকে ভুল বুঝুক, সে আর ভাঙতে চায় না। সে জানে অলি তার অভিমান কোনোদিন বুঝবে না, আর আলভিও তাকে বোঝাতে চায় না। ফোন হাতে তাকালে আনমনে হলেও সে অলিকে কল দিয়ে ফেলতে পারত। কৈফিয়ত চাইতে পারে ছেলেটা কে ছিল, কেন অলিকে স্পর্শ করছে, তাতে কি হবে? আলভির বুকের মাঝে এই অসহ্য যন্ত্রণাটা কি কমে যাবে? যাবে না। আলভি সেই জন্য আর ফোন কেনেনি। আর কিনলেও বা কি? সে এরকম পরিস্থিতিতে আছে যে ফোন কিনলেও একদিনের বেশি ফোনটা অক্ষত থাকে না। অলি পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে নাম্বারটা দেখে একটা শ্বাস ফেলল।
প্রত্যেকবার নেমান নামের ছেলেটা কল দিলে সেভাবে আলভি কল দিয়েছে। সে ইচ্ছাকৃতভাবে এমনটা ভাবে তেমন নয়, তার মন নিজের থেকে ভেবে নেয়। অলি কলটা রিসিভ করে নিল, কানের কাছে নিল। হ্যালো। নেমান হাসি মাখা কণ্ঠে বলল, কি হয়েছে মিস? আজকে কণ্ঠটা এরকম শোনাচ্ছে কেন? বেশি বিরক্ত করছে নাকি? অলি একটা শ্বাস ফেলল। লোকটা প্রতিদিন নিয়ম করে অলিকে কল দেয়। অবশ্য আজেবাজে কিছু বলে না, তবে অলির ভালো লাগে না কথা বলতে। যখন বাড়িতে একা থাকে তখন তার দম বন্ধ হয়ে আসে। একাকিত্ব কাটানোর জন্য সে কথা বলে নেমানের সাথে। নেমান স্বাভাবিক স্বরেই বলল, আপনার জন্য একটা সুখবর আছে। সেটা কি? আমি ফিরে এসেছি, আজকে দেখা হচ্ছে। কথাটা শুনে অলি খুশি হলো। এতদিনের কার্ডটার জন্য ছেলেটার সাথে যোগাযোগ রেখেছে। কার্ডটা দিয়ে দিতে পারলে তার দায়ভার মুক্ত, আর কল রিসিভ করবে না। আচ্ছা, আমি তাহলে দুপুরের টাইমে সেখানেই অপেক্ষা করব, আপনি কার্ডটা নিয়ে যাইয়েন। নেমান সেই ব্যাপারে কিছু না বলে অন্য কথা বলল, আজকে তো তোমার অর্থনীতি পরীক্ষা, তাই না? হ্যাঁ। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন রাখছি। নেমান একটা শ্বাস ফেলে বলল, আচ্ছা, বেস্ট অফ লাক। উঁচু সিলিং, চারপাশে উঁচু করে ঘেরা। সকালে কড়া আলোয় কাচের গ্লাসগুলো তপ্ত, তবে ভিতরে এয়ার কন্ডিশনে বাতাসে এক ধরনের ভারসাম্য তৈরি হচ্ছে। একপাশে মেটালিক ধাঁচের খোলা ওয়ার্কস্টেশন, সাদা ও ধূসর রঙের আধুনিক চেয়ার ডেস্ক। মাথা নিচু করে বসে আছে এক একজন ডেভেলপার। কেউ কেউ কোড করছে, কেউ বা হেডফোন কল দিয়ে কথা বলছে। কিবোর্ডে ক্লিক ক্লিক, মাউসের ক্রল, মাঝে মাঝে প্রিন্টারের গুনগুন। আলভির কেবিন আলাদা, কাঁচ দিয়ে ঘেরা হলো আধা খোলা। আলভি নিজের ডেস্কে বসে আছে। মিনিমাল ডিজাইনের কাঠের ডেস্ক, এক পাশে রাখা সিলভার ম্যাকবুক, অন্য পাশে এক গ্লাস হালকা লেমন ইনফিউজড পানি। ডেস্কের উপর রাখা ডিজিটাল ক্লক সময়ের ধীরে ধীরে এগোচ্ছে। 10টা 43। দেওয়ালে ঝুলে থাকা একখানা বিমূর্ত চিত্রকর্ম ঘরের পরিবেশ এক ধরনের নীরব বিরক্তির যোগ তুলছে। আলভি চুপচাপ ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে। স্ক্রিনে এক্সেল শিটের লম্বা সারি, রিপোর্ট, প্রজেক্ট, টাইমলাইন, মেল, ক্লায়েন্ট, সব মিলিয়ে একজোড়া ক্লান্ত চোখ অধৈর্য হয়ে বিশ্লেষণ করছে প্রতিটি ডিটেলস। মাঝে মাঝে সে আঙুল দিয়ে কপালের মাঝখানটা চেপে ধরছে। ঠিক তখনই তার কেবিনের দরজায় কড়ানোর শব্দ। সোহেল, তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, ধীরে ধীরে মাথা বাড়িয়ে জিজ্ঞাসা করলো, স্যার, মে আই কামিং? আলভি কেবল মাথা নাড়ে। সোহেল ভেতরে এসে দাঁড়ায়, ফাইল হাতে, চোখে গম্ভীরতা। স্যার, জার্মানির মেডিটেক ক্রপ থেকে চুক্তি এসেছে। ওরা একটা হাই অ্যান্ড হসপিটাল সফটওয়্যার তৈরি করতে চায়। এআই ডায়াগনস্টিক, পেশেন্ট ট্র্যাকিং, রিমোট মনিটরিং সব থাকবে। চুক্তির প্রাথমিক মূল্য 2.8 মিলিয়ন ইউরো। কিন্তু তারা বলছে সিও স্বাক্ষর ছাড়া প্রজেক্ট চালু হবে না। আলভি গম্ভীর স্বরে বলল, তুমি ফাইলগুলো রেখে যাও, আমি চেক করে সাইন করে দেব। সোহেল চলে যেতে আলভি চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকে ডেস্কে রাখা ফাইলের দিকে। বাইরের দিকে তাকালে দূরে ঢাকা শহরটাকে যেন একটা বিরাট সিস্টেমেটিকের মতো মনে হয়। প্রতিটা মানুষ যেন এক একটা করে প্রসেসর চলছে। অফিসের চারপাশে তখনও একই ছন্দে কাজ চলছে। করিডোরে একটি টিম লিড হেঁটে যাচ্ছে কনফারেন্স রুমের দিকে। এ এক অন্যরকম পৃথিবী, যেখানে সময় চলে যায় শৃঙ্খলার ঘড়িতে। আর আলভি সেই পৃথিবীর মূল চক্রের একজন। তার সিদ্ধান্তের নির্ভর করে কয়েকশো কর্মীর পরবর্তী দিক নির্দেশনা। আলভি পুনরায় ল্যাপটপের স্ক্রিনের দিকে ফোকাস করলো। ঠিক তখনই তার স্ক্রিনে একটা মেল আসে। আলভি মেলটা ওপেন করতে লেখা ওঠে ভেসে উঠল, শুধু অফিসে মনোযোগ দিলে হবে মিস্টার তাসনিম মির্জা? ওইদিকে তো আপনার ওয়াইফ নতুন প্রেমিককে নিয়ে কফি খেতে যাচ্ছে। আপনার উপর আমার করুণা হচ্ছে, জানেন তো। বেশ খুঁজে খুঁজে একটা পিচ্চি মেয়েকে বিয়ে করছিলেন, ভেবেছিলেন পিচ্চি বলে আপনি খুব সহজে তার জীবনে প্রথম আর শেষ পুরুষ হবেন। কিন্তু আফসোস, সেটা আর হলো না। আপনার অবস্থা দেখে মনে হচ্ছে আপনাকে বাকিটা জীবন অফিস আর হাসপাতালের সাথে সংসার করতে হবে। মেলটার নিচে একটা অ্যাড্রেস দেওয়া। আলভি বেশ কিছুক্ষণ মেলটার দিকে তাকিয়ে রইল। বিকেল 3টা। পরীক্ষা শেষে অলি আর শায়লা কমন রুমে বসে আছে। এই কয়েকদিনের মধ্যে অলি জেনে গিয়েছে যে শায়লার ভাই রিফাত হচ্ছে আলভির সেই বন্ধু রিফাত।
তবে এই বিষয়ে অলি সায়লাকে কিছুই বলেনি। অলি পানি খেয়ে গ্লাসটা রেখে দিল। বেশ তেষ্টা পেয়েছিল। অলি এক হাতে মুখ মুছে সায়লার উদ্দেশ্যে বলল, তুই একটু যাবি আমার সাথে? কোথায় যাব? ওই যে নেমান লোকটা বিষয়ে বলেছিলাম না, সে আজকে এসেছে, কার্ডটা ফিরিয়ে দিতে যাব। শায়লা এক মুহূর্ত ভেবে নিজের পেটে হাত রেখে বলল, আমার পিরিয়ড হয়েছে রে, বাড়তি প্যাড আনিনি, বাড়িতে যেতে হবে। তাছাড়া আমার বাড়িতেও অনেক দূরে। অলি বুঝতে পারলো যে শায়লা উল্টো রাস্তা, তার বাড়ির দিকে গেলে শায়লার বাড়ি পৌঁছাতে দেরি হয়ে যাবে। তুই মন খারাপ করলি নাকি? মন খারাপ করিস না দোস্ত, আমার পেট ব্যথা করছে খুব, নইলে যেতাম তোর সাথে। আরে না না, মন খারাপ করিনি, তুই বাড়িতে চলে যা, 2 দিন পর দেখা হবে। অলি স্কুল থেকে বেরিয়ে সেই রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। অলি চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু দুটো লোক পাশে থাকা চায়ের দোকানে বসে তার উপর নজর রাখছিল। কয়েক মিনিট যেতে নেমান এসে অলির সামনে দাঁড়ায়। তার হাতে একটি গোলাপ ফুল তোড়া, মুখে হাসি। নেমান ফুলটা এগিয়ে দিল অলির দিকে। অলি অপ্রস্তুত হয়ে পড়ল। এসব কি? ফুলের তোড়া মিস, আপনি বলেছিলেন যে আপনি গোলাপ ফুল লাইক করেন, ভুলে গেলেন? কিন্তু এসব আমাকে দিচ্ছেন কেন? নেমান কিছুটা বিরক্ত হলো। মেয়েটা বেশি প্রশ্ন করে। মিস, এখানে অনেক রোদ, পাশে একটা ক্যাফে আছে, চলুন আমরা সেখানে গিয়ে কথা বলি। অলির কপাল কুঁচকে এলো। ভদ্রভাবে বলল, আসলে আমাকে বাড়ি যেতে হবে, শরীরটা ভালো লাগছে না, আপনি আপনার কার্ডটা রাখুন দয়া করে। নেমান সরু চোখে অলির দিকে তাকায়। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? অলি উপর নিচ মাথা নাড়ালো। তাহলে আমরা কালকে দেখা করি, আপনি বরং কার্ডটা কালকেই দিয়ে দিন। কেন? আপনি এখন নেবেন না কেন? নেমান একগাল হেসে বলল, না নেব না। আপনি ওই ক্যাফেতে গিয়ে আমার সাথে 1 কাপ কফি খাবেন আর ফুলগুলো নেবেন, তারপরেই আমি কার্ডটা নিব। অলি আশেপাশে তাকিয়ে দেখলো বেশ ভালোই মানুষজন আছে। তার ভয় পাওয়ার কারণ নেই আপাতত। আপনার কার্ড আপনার দরকার হলে নেবেন, নয়তো নেবেন না। আমি কেন যাব আপনার সাথে? আর এই ফুলগুলোই বা কেন নেব? এবার মুখের হাসি মিলিয়ে গেল। আপনি আমাকে এভাবে বলতে পারলেন মিস অলি? আপনি ভুলে গেলেন আমি যেদিন যদি আপনাকে না বাঁচাতাম, তাহলে আপনি এক মুহূর্তে এই জায়গাতে দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলতে পারতেন না। কথাটা শুনে অলি মাথা নিচু করে নিল। লোকটা সত্যিই কথা বলছে, কিন্তু তার জন্য কি লোকটার সাথে ক্যাফেতে কফি খেতে যেতে হবে? আমি সেই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু যাক বাদ দিন মিস অলি। তবে আমি শুধু আপনার সাথে 1 কাপ কফি খেতেই চেয়েছিলাম। আপনি যদি খেতে না চান আমার খুব খারাপ লাগবে, আর কার্ডটা আমি নিতে পারবো না। আপনি যেতে পারেন, আর বিরক্ত করার জন্য দুঃখিত। নিমান চলে যেতে নিলে অলি একটা শুকনো ঢোক গিলে মনে মনে ভাবে, সে আমাকে আর আমার বাবুকে বাঁচিয়েছে। 1 কাপ কফি খেলে কিছু হবে না, তাই না? আর এই কার্ডটা একবার দিতে পারলেই তো শেষ। আমি আর কখনো এই লোকের কল রিসিভ করব না, নইলে তো কল দিয়ে বিরক্ত করবে। আমি তো অকৃতজ্ঞ নই, কার্ডটা না দিতে পারলে নিজেও শান্তি পাবো না। অলি নেমানকে ডাক দিল, আচ্ছা চলুন তবে, আমি যেখানেই যেতে চাইবো সেখানেই যেতে হবে। নেমান খুশি হয়ে ফিরে এলো। বলুন কোথায় যাবেন আপনি, আমি সেখানেই যেতে রাজি। অলি হাঁটতে লাগলো, তার পিছু পিছু নেমান আসছে। অলি নেমানকে নিয়ে আসমা বানু যে পেস্ট্রি শপে কাজ করে সেখানে এলো। অলিকে দেখে আসমা বানু এগিয়ে এলেন। আসমা বানু খুব ভালো পেস্ট্রি আর কেক বানায়। এই সবটা মূলত তার এক বান্ধবী আর সে মিলে চালায়। অলি, তুই এসেছিস, ব্যাপার কি? এমনি এমনি তো কখনো আসিস না। অলি মিষ্টি এসে নেমানকে দেখে বলল, মা, উনি সেদিন আমাকে বাঁচিয়েছিলেন, আজকে উনি আমার সাথে 1 কাপ কফি খেতে চাইলো। আমি ভাবলাম এই সুযোগে ওনার সাথে তোমার পরিচয়টাও করিয়ে দেওয়া যাবে। আসমা বানু নেমানকে দেখে বেশ খুশি হয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার মেয়েকে বাঁচানোর জন্য। অলি, তুই ওনাকে নিয়ে ভেতরে গিয়ে বস। নেমান আসমা বানুকে সালাম দিয়ে ভেতরে চলে এলো। অলি তার সামনে চেয়ারে বসছে। বাহ, আপনি তো অনেক চালাক মিস। অলি ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কেন এমন মনে হলো? এই যে একেবারে মায়ের কাছে নিয়ে চলে এলেন। অলি মৃদু হেসে 1 কাপ কফি নেমানের দিকে এগিয়ে দিয়ে বলল, মা আপনার সাথে দেখা করতে চেয়েছিল, ধন্যবাদ জানার জন্য, সেই জন্য নিয়ে এসেছি। নিমান কফির কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা আপনার আমাকে কেমন লাগে? প্রশ্নটা শুনে অলি থতমত খেয়ে গেল। আপনার প্রশ্নটা আমি বুঝতে পারলাম না। আমরা কি বন্ধু হতে পারি না মিস অলি? অলি একটা শ্বাস ফেলে বলল, আপনি বয়সে আমার থেকে অনেক বড়। বড় হলে কি, আমার তো আপনাকে পছন্দ হয়েছে মিস অলি, প্লিজ আমরা বন্ধু হয়ে যাই।
অলি একবার কাউন্টারে বসে থাকা মায়ের দিকে তাকালো। আসমা বানু অন্য কাস্টমারের সাথে কথা বলছেন আর নেমার নিম্নস্বরে কথাগুলো বলছে, যার জন্য অলি ছাড়া আর কেউ তার কথা শুনতে পায়নি। কি হলো বলুন না, হবে না আমার বন্ধু? অলি কিছু না ভেবে বলে কার্ডটা নেমানের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার কথা মতো কফি খাওয়া শেষ, আপনি এই কার্ডটা নিয়ে চলে যান প্লিজ। নেমান লক্ষ্য করলো অলি যেই হাত দিয়ে কার্ডটা ধরে রেখেছে সেই হাত কাঁপছে, সেই সাথে অলির চোখে মুখে ভয়ের ছাপ। নেমান একটা শ্বাস ফেলে অলির দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলল, আগে এটা নিন মিস অলি। অলি কম্পিত হস্তে নেমানের হাত থেকে ফুলের তোড়াটা নিল, কিন্তু তার পুরো খেয়াল ছিল নেমানের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে। লোকটা অগ্নিঝরা চোখে তার দিকে তাকিয়েছে। মূলত তার চাহনি দেখে অলির অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে গেছে। অলি ফুলটা অন্য সাইডে রেখে ব্যস্ত হাতে কার্ডটা এগিয়ে দিয়ে বলল, আপনি প্লিজ এই কার্ডটা নিয়ে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যান। নেমান অলির চেহারা দেখে অবাক হলেও অলির হাত থেকে কার্ডটা নিতে যাবে ঠিক সেই সময় কেউ একজন হঠাৎ করে এসে তার শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর একটা পাঞ্চ বসিয়ে দিল। লোকটা কিছু না বলে নেমানকে ইচ্ছে মতো মারতে লাগলো। নেমান নিজের আত্মরক্ষার জন্য লোকটাকে 2-4টা ঘুষি মেরেছে। আশেপাশে সবাই এগিয়ে এলো তাদের দুজনকে ছাড়াতে। আসমা বানু এগিয়ে এসে অলির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, জামাই এখানে কি করছে? আর ওই লোকটাকে এভাবে মারছেন বা কেন? অলি যেন নিজের জায়গাতে জমে গেছে। আলবি চিৎকার করে বলল, আই উইল কিল ইউ। তোর এত বড় সাহস আমার কলিজায় হাত দিয়েছিস? অলি এগিয়ে গেল আলভির দিকে, নেমানকে ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন? ছাড়ুন ওনাকে প্লিজ, ছাড়ুন ওনাকে। অলিকে দেখে আলভি আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। নেমানকে ছেড়ে অলির গাড়ে সজোরে চড় বসিয়ে দিল। ঘটনায় আকস্মিকতায় আসমা বানু ছুটে এলেন। থাপ্পড়টা অনেক জোরেই লেগেছিল। ফলস্বরূপ অলি ছিটকে গিয়ে পড়ল কাঠের চেয়ারের উপর। আসমা বানু জিজ্ঞাসা দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে শুধল, তুমি অলিকে মারলে কেন? রাগে আলভি দিকবিদিক শূন্য হয়ে বলেই ফেলল, কেন মারলাম বুঝতে পারছেন না আপনি? আর হো হ্যাঁ, বুঝবেন কীভাবে? মেয়ে তো আপনার সামনে বসে রোমান্টিক শো করছে, আপনি নিশ্চয় বসে বসে সেই শোয়ের মজা নিচ্ছেন। বিশ্বাস করুন, আমি অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মজা নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই শোটা আমার জন্য মজা নয়, আমার জন্য সাজা ছিল। অলি কপালে হাত দিয়ে দেখলো রক্ত বেরোচ্ছে, সেই সাথে ব্যথায় টনটন করছে। কিন্তু আলভির মুখ থেকে এই কথাটা শুনে অলি চুপ করে থাকতে পারল না। আপনি আমার মায়ের সাথে এভাবে কথা বলার সাহস কোথায় পেলেন? আলভির আগে ফুসছে। নেমান নিজের কলার ঠিক করে বলল, এই অসভ্য লোকটাকে মিস অলি কত বড় সাহস, বলা নেই কোয়া নেই, এই নেমানের উপর হামলা করে। এই এই কে আপনি? আলভি রেখে মেখে আবারও বলল, আমি তোর বাপ। আর অলির দিকে ইশারা করে বলল, ওই মেয়েটা তোর মা, বুঝলি? কথাটা শুনে সবাই তাজ্জব বনে গেল। পাশে দাঁড়িয়ে থাকা দিশান্ত উচ্চস্বরে হেসে উঠল। আলভি রাগে চোখে একবার তাকাতে দিহানের হাসি উধাও হয়ে গেল। আলভি তড়িৎ গতিতে অলির হাত ধরে টেনে অলিকে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছেন? আমাকে ছাড়ুন, আহ ব্যথা পাচ্ছি আমি। অলির চিৎকার শুনে নেমান এগিয়ে এলো, অলির অন্য হাত টেনে ধরল। আলভির মেজাজ এবার চরম বিগড়ে গেল। ওর হাত ছাড়, নয়তো তোর এমন অবস্থা করবো যে তোর নিজের চেহারা তুই নিজেই চিনতে পারবি না। নেমান বলল, তুই ওনার হাত ছাড়, নয়তো আমি তোকে উপরে পাঠিয়ে দেব। আলভি ঘুরে এসে নেমানের গলা চেপে ধরল। নেমান আলভির গলা চেপে ধরে আছে। ওদের যুদ্ধ থেকে অলি চিৎকার দিয়ে উঠল, কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন প্লিজ। দিহান আর কয়েকজন মিলে তাদের দুজনকে ছাড়িয়ে দিল। আলভি তো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে আবারও নেমানের দিকে তেড়ে যেতে নিলে অলি মাঝখান থেকে সরে এসে, কি করছেন আপনি? মাথা খারাপ হয়ে গেছে? কেন মারছেন ওনাকে? আলভি তেজি কণ্ঠে হুমকি দিল, সরে যা সামনে থেকে, নয়তো ওর জায়গায় তোকেই খুন করে ফেলবো। দিহান এগিয়ে এসে আলভিকে আটকালো। অলি নেমানের দিকে তাকিয়ে বলল, চলে যান আপনি, প্লিজ চলে যান এখান থেকে। নেমান কিছু বুঝে উঠতে পারছে না, কিন্তু অলির চেহারা দেখে তার ভীষণ মায়া লাগছে। কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে, আর থাপ্পড়ের তীব্রতায় গাল থেকে ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। মিস অলি, আপনি চিন্তা করবেন না, এই লোকটাকে দেখে নেব আমি, আপনি সরে যান। অলি দিশে না পায়ে হাত জোর করে বলল, প্লিজ আপনি চলে যান, আমার সংসারে অশান্তি সৃষ্টি করবে না। উনি উনি আমার হাজবেন্ড। আপনাকে আর আমাকে একসাথে দেখে নিশ্চয়ই ভুলভাল ভেবেছে, সেই জন্য এরকমটা করছে। আপনি প্লিজ চলে যান।
অলি কান্না করছে। নেমান বাকি কথা শুনতে পায়নি। অলির বলা হাজবেন্ড শব্দটা শুনে সে হতভম্ব হয়ে গেছে। প্লিজ আপনি চলে যান। নেমান অজান্তে হ্যাঁ বোধক মাথা নেড়ে উল্টো দিকে ঘুরে চলে গেল। আলভি তো ইচ্ছে মতো চিল্লাচ্ছে আর নেমানের 14 গোষ্ঠী উদ্ধার করছে। নেমান চলে যেতে আলভি দিহানের সারিয়ে অলির সামনে এসে দাঁড়ায়। অলি কিছু বলতে যাবে তার আগে আলভি অলিকে পুনরায় থাপ্পড় দেয়। অলি টাল সামলাতে না পারে ফ্লোরের উপর পড়ে যায়। আসমা মনে ছুটে যায় অলির কাছে। আলভি অলিকে টেনে তুলে গেলে আসমা মনে বাধা দিয়ে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? অলি গর্ভবতী, কেন তুমি এই অবস্থায় ওকে মারধর করছো? কি করেছে আমার মেয়ে? আলভির গায়ে থাকা সবুজ রঙের শার্টটা ঘামে ভিজে গেছে, চুলগুলো উস্কো শুষ্ক, চেহারায় রক্তিম বর্ণ ধারণ করছে বহু আগে। আপনি দেখতে পাচ্ছেন না যে আপনার মেয়ে কী করছে? ওই ছেলেটা আপনাদের আত্মীয় তো ছিল না? কে ছিল? কে ছিল? ও কোন অধিকারে অলিকে ফ্লাওয়ার দিয়েছে? কোন অধিকারে অলিকে জড়িয়ে ধরছে? অলি নিঃশব্দে কান্না করছে, তার মাথা চক্কর দিচ্ছে। আপনার মেয়ে নিজের থেকে কি এরকম করে নাকি? আপনারা ওকে দিয়ে এসব করাচ্ছেন কোনটা? আলভির কথা শুনে আসমান বানু ভীষণ অপমানিত বোধ করলো। আলভি, তুমি আমাদের কথাটা তো আগে শোনো। ওই ছেলেটা কে? ওই ছেলেটা অলির আপন ভাই? না। অলির মামা? না। অলির চাচা? সেটা কে? তাহলে কে? আপনাদের লজ্জা করে না বিবাহিত মেয়েকে দিয়ে এসব করাতে? কি পেলেন এসব করে? আমি তো নিজের সব কিছু ওকেই দিয়ে দিয়েছিলাম। একটা ভুল, একটা মিস্টেককে আমি শুধরানোর চেষ্টা করে গেছি, বিনিময়ে আপনারা কি করলেন? এটাই কি আপনাদের পারিবারিক বিজনেস? মেয়েকে দিয়ে এসব করাতে লজ্জা করে না? কত টাকা দিয়েছে ওই ছেলেটা? কত টাকা? আসমা মনে কী বলবেন খুঁজে পেলেন না। আলভি ভুল বুঝছে, কিন্তু সঠিকটা কিভাবে বোঝাবে তাকে? অলি হঠাৎ করে উঠে দাঁড়ালে আলভির সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনি ভুল বুঝছেন। একবার আমার কথাটা শুনুন। তোর কথা কি শুনবো? এই জন্য কি আমার কথা মনে পড়েনি তোর? এই জন্য শর্তগুলো দিয়েছিলি, তাই না? ছি! বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। উনি তো আমাকে অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে বাঁচিয়েছিল, সেই জন্য মায়ের সাথে দেখা করতে এনেছিলাম। প্লিজ বিশ্বাস করুন। আলভি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে থেকে বলল, এক্সকিউজ দিয়েছিস, বেশ ভালো কথা। বিশ্বাসযোগ্য এক্সকিউজ তো দিবি নাকি? অলি চুপচাপ দাঁড়িয়ে কান্না করছে। আজকে নিজেকে সবচেয়ে বেশি অসহায় লাগছে। অলিকে কান্না করতে দেখে আলভি অলির বাহু চেপে ধরে নিজেকে টেনে নিল। তুই আমাকে মেরে ফেলতে চাস, তাই না? অলি না বোধক মাথা নাড়ল। আলভি যেখানে ধরেছে সেখানে মনে হচ্ছে ছিঁড়ে যাবে। আলভি অন্য হাতে অলির গাল চেপে ধরে বলল, একদিন তোকে বলেছিলাম আমাকে মেরে ফেলার জন্য তোর এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। কথাটা মনে রেখেছিস? সেই অস্ত্রটাই কি আমার উপর প্রয়োগ করতে চাইছিস? আমি মরে গেলেও আমার সব সম্পত্তি নিজের নামে করে নিবি, এটাই তো তোদের প্ল্যান, তাই না? অলি দ্রুত হাতে নিজের চোখ জোড়া মুছল। আলভি অলিকে ছেড়ে দিল। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডিভোর্স দিয়ে দেবো। ও হ্যাঁ, ওয়েট, আমার হাতে তো ডিভোর্স দেওয়ার ক্ষমতা নেই, রাইট? আলভি আবারও অলির বাহু চেপে ধরে নিজের কাছে টেনে নিল। পয়জন বি, তুই আমাকে ডিভোর্স দিয়ে দিবি তো? আলভির ঠান্ডা কণ্ঠস্বর শুনে অলির শরীর কেঁপে উঠল। তবুও সে সাহস জুগিয়ে বলল, আমি আপনাকে কেন ডিভোর্স দেব? আপনি ভুল বুঝছেন। এসব সত্যি নয়। আমি ওই ধরনের মেয়ে না। ইস, চুপ, একদম চুপ। তুই আমাকে ডিভোর্স দিবি, অবশ্যই দিবি। আলভির হাত আলগা হতে অলি সরে দাঁড়ালো। তারপর চিৎকার করে বলল, আমি আপনাকে ডিভোর্স দেবো না, কক্ষণই দেবো না। আপনার যা ইচ্ছে করুন গিয়ে। ওকে, তুই আমাকে ডিভোর্স না দিলে না দে, তবে আমার লাইফের থেকে তোকে এই মুহূর্তে আমি আউট করে দিলাম। কথাটা বলে আলভি হনহন করে সব থেকে বেরিয়ে গেল। আলভি চলে যেতে অলি হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ল। মা, ওনাকে আটকাও, উনি আমাকে ভুল বুঝছে, আমি তো কিছু করিনি। অলি উঠে দাঁড়ালো, দৌড়ে আলভির পিছু নিল। আলভি ততক্ষণে গাড়িতে উঠে গেছে। অলি গাড়ির উইন্ডোতে ধাক্কাচ্ছে আর বলছে, প্লিজ আমার কথাটা তো শুনুন, এভাবে চলে যাবেন না। আলভি অলির দিকে একবারও তাকালো না। সে গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে গাড়িটা নিয়ে চলে গেল। অলি অনেকটা পথ দৌড়ে গাড়িটা পিছু নিল, কিন্তু একটা সময় পর গাড়িটা তার নাগালের বাইরে চলে গেল। অলি কাঁদতে কাঁদতে শপে ফিরল। মা, আমি এক্ষুনি চলে যাব। বাবাকে কল দিয়ে আসতে বলো, সে আমাকে দিয়ে আসবে। আসমা মনে অলিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, বিপদ এলে ভেঙে পড়তে হয় না। আলভি ভুল বুঝছে, রাগের মাথায় ওসব বলছে।
রাগ কমে গেলে দেখবি ঠিক তোর কথাগুলো বুঝবি। অলি কেঁদেই যাচ্ছে। হঠাৎ করে তার কিছু একটা মনে পড়লো। সে নিজের চোখ জোড়া মুছে নিল। মা, আমি যে ওই সময় ওই লোকটার সাথে এখানে আছি সেটা উনি জানলেন কিভাবে? আমার তো মনে হচ্ছে কেউ না কেউ তাকে আমার বিষয়ে উল্টোপাল্টা বুঝেছে। কিন্তু কে এমনটা করলো? আবার কেনই বা করলো? অলি কিছুক্ষণ চুপ থেকে বলল, ওই বাড়িতে আমার শত্রুর অভাব নেই। কেউ আমাকে পছন্দ করে না। আমি সঠিকভাবে বলতে পারবো না যে কে এরকমটা করছে, কিন্তু আমি নিশ্চিত যে ওই বাড়ির কেউ ওনাকে আমার ব্যাপারে ভুলভাল বুঝেছে। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই বাড়িতে ফিরে যেতে হবে মা। কিন্তু অলি তো পরীক্ষা তো এখনও শেষ হয়নি। পরীক্ষা দিয়ে আমি কি করব? ওইদিকে আমার সংসার ভেঙে যাচ্ছে। উনি যদি রাগের মাথায় আরেকটা বিয়ে করে নেয় তখন আমি সম্পত্তি দিয়ে কী করব? আমি তো শুধু উনি যেন আরেকটা বিয়ে কখনো করতে না পারে সেই জন্য ওই ধরনের শর্তগুলো দিয়েছিলাম। কিন্তু ও তো অনেক রেগে আছে। তুই ওখানে গেলে যদি মারধর করে? বাবা তো যাবে আমার সাথে। তেমন কিছু করলে আমি ওনার নামে মামলা করব। তবু ওনাকে ছাড়বো না। আমার অধিকার আমি নিয়েই ছাড়বো। আসমা মনে লিয়াকত হোসেনকে কল দিয়ে বাড়িতে আসতে বললেন। তারপর নিজেও অলিকে নিয়ে বাড়িতে চলে এলেন। সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে। এর মাঝে ধরণী বুকে নিকষ কালো অন্ধকার নেমে এসেছে। পাখির কিচিরমিচির এখন আর শোনা যাচ্ছে না। তবে বাগানের সাইড থেকে ঝিঝি পোকার একঘেয়ে ডাক ভেসে আসছে। অলি জানলার ফ্রেমের উপর মাথা রেখে খাটের উপর বসে আছে। সে আজকে চলে যেতে চেয়েছিল, কিন্তু লিয়াকত হোসেন তাকে বুঝিয়ে যে একেবারে পরীক্ষাটাতে গিয়েই যেন যায় ওরে। কারণ এই টেস্ট পরীক্ষা না দিলে ওলি সামনের বছর এসএসসি পরীক্ষাটাও দিতে পারবে না। ঘড়ির কাঁটা এখন 10টা ছুঁইছি। আলভি মূর্তির ন্যায় নিজের রুমে বসে আছে। তার চেহারা অনুভূতি শূন্য। তার মনে পড়ে যায় একদিনের কথা, যেদিন রিফাত তার সামনে বসে মেয়ে জাতিকে নিয়ে আজে বাজে কথা বলেছিল। মেয়েরা শুধুমাত্র খেলনার বস্তু, আর মিডিল ক্লাস পরিবারের মেয়েরা তো জন্মগতভাবেই লোভী। এরা পুতুল নিয়ে খেলতে শেখার আগে ছেলেদের মন নিয়ে খেলতে শিখে যায়। আলবি কথাটা মেনে নিতে পারে না। সে প্রত্যুত্তর বলেছিল, মেয়ে বলতে তুই কাদের বোঝাতে চাচ্ছিস? ভুলে যাস না তোর মা আর বোনও কিন্তু নারী জাতি। তাই মেয়েদের নিয়ে কিছু বলার আগে তাদের কথা ভেবে নিস। রিফাত হাসতে লাগলো। তাদের কথা ভেবেই বলছি রে। আরে আমার মা আর বাবা তো লাভ ম্যারেজ। যদিও আমার বোনের বিষয়ে এখনও আমি তেমন কিছু জানতে পারিনি, তবে ভবিষ্যতে শায়লাও একজনকে ঠিক পটিয়ে নেবে। আলভি রেগে গেল। সে মনে রিফাত নিজের বোনের ব্যাপারে এসব বলতে লজ্জা করে না? ওয়েট, আমার বোনকে নিয়ে বলছি, কিন্তু তোর ফাটছে কেন বে? এই শায়লাকে কোনোভাবে তোকে পটিয়ে নেয় তো? দেখ, তেমনটা হলে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি তোকে দুলাভাই বানাতে রাজি আছি। তোর শালা হতে আমার তো কোনো প্রকার আপত্তি নেই। আলভি নিজের রাগ কন্ট্রোল করতে না পারে রিফাতকে ধোলাই করতে যাবে, ঠিক তখনই দিহান তাকে আটকায়। আরে এভি, রিফাত এখন ড্রাং। জানিস তো ওর 1 সপ্তাহ আগে ব্রেকআপ হয়েছে। ছেড়ে দে ওকে। আলভি একটা বাঁকা হাসি দিয়ে দিহানের পেটে একটা ঘুষি দিয়ে বলল, আহ, তুই আমাকে মারলি কেন? তুই ওকে বাঁচাতে এলি কেন? নিজেই বলি যে প্রশ্নের উত্তর করতে নেই, আবার নিজেই প্রশ্নের উত্তর করিস। দ্যাটস নট ফেয়ার। প্রশ্ন কোথায় করলাম? আমি তো উত্তর দিয়েছি। তুই ওকে বাঁচাতে এসেছিলি, তাই ওর বদলে তোকে মেরেছি। সিম্পল। রিফাত মাথার অবস্থায় বলল, এভি, তুই একদিন ঠিকই বুঝবি যে মেয়েরা জন্মায় নেয় ছেলেদের মনের মৃত্যু ঘটানোর জন্য। আমি সেটা কখনোই বুঝবো না, কারণ সব মেয়েরা কখনো এক হতে পারে না। রিফাত শয়তানি হাসি দিয়ে বলল, ওকে, দরকার হলে আমি তোকে বোঝাতে সাহায্য করব। তখন আবার তোর মনের মৃত্যুর জন্য আমাকে দায়ী করতে পারবি না, কিন্তু বলে দিলাম। রিফাত, তুই ভুলে যাচ্ছিস যে এভি এখনও কার্ডিওলজিস্ট। ওর মনের মৃত্যু ঘটাতে কেউ পারবে না, কারণ তার আগে নিজের হার্টের চিকিৎসা করে ফেলবে। তাই না রে এভি? কথাটা বলে দিহান হাসতে লাগলো। রিফাতও হাসলো, কিন্তু তার হাসিটা ছিল অন্যরকম। আলভি সেটা লক্ষ্য করলো, কিন্তু বিশেষ পাত্তা দিল না। ঠকঠকে আওয়াজে আলভির ভাবনায় ছেদ উঠল। কেউ দরজায় কড়া নাড়ছে। আলভি একটা শ্বাস ফেলে দরজা খুলে দিতে শাহনাজ বেগম একটা খাবারের ট্রে নিয়ে আলভির রুমে আসলো। আলভি মায়ের দিকে তাকালো না। তার চেহারার অবস্থা খুব খারাপ। সে ভেতর থেকে দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু কেউ সেটা কাউকে দেখাতে চায় না। খাবো না মা, এসব নিয়ে যাও এখান থেকে। শাহনাজ বেগম খাবারের ট্রেটা টেবিলের উপর রেখে আলভির সামনে এসে দাঁড়ালো। কেন নিজেকে কষ্ট দিচ্ছিস বাবা? কারণটা
ভুলটা আমার ছিল মা, তাই আমারই শাস্তি পাওয়া উচিত। শাহনাজ বেগম ছেলেকে টেনে নিয়ে খাটের উপর বসালেন। সকালে তো কিছু না খেয়ে অফিসে চলে গেলি, সারাদিন বাইরে ছিলি। আমি জানি সারাদিন একটুও মুখে পানিও দিসনি। এরকম করলে কি করে চলবে বাবা? আমি পারছি না মা, আমার ভীষণ। আলভি আর কিছু বলতে পারল না, তার আগে গলা আটকেছে। বাবা তুই তো জানিস যে আমি মিডল ক্লাস ফ্যামিলি পছন্দ করতাম না, তবু তোর দিকে তাকিয়ে আমি তো মেয়েটাকে মেনে নেওয়ার চেষ্টা করছিলাম। বল করিনি? আলভি নিশ্চুপ। এখন তুই আমার জন্য এটুকু কর বাবা, নিজেকে কষ্ট দিস না। তুই মরে গেলে হয়তো মেয়েটার কিছু আসবে না, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর মা কিন্তু মরে যাবে। আলভি তবুও নিশ্চুপ। শাহনাজ বেগম একটা শ্বাস ফেলে খাবার প্লেটটা হাতে নিয়ে এক চামচ ভাত ছেলের দিকে এগিয়ে গেল। আলভি বিনা বাক্যে খাবারটা মুখে নিল, কিন্তু গিলতে পারল না। মা প্লিজ, আমি পরে খেয়ে নেব, আমার গলা দিয়ে নামছে না, বন্ধ হয়ে আসছে। কয়েকদিন না খেয়ে থাকলে আমি মরে যাব না। তুমি এখন যাও, আমি কিছুক্ষণ একা থাকতে চাই। শাহনাজ বেগম কিছু বলতে চাইলেন, কিন্তু আলভি সে খুব ভালো করে চেনে এখন কিছু বলতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর আলভির সব রাগ এসে পড়বে তার উপর। তাই সে বিনা বাক্যে প্রস্থান করলো। আলভি কিছুক্ষণ বসে রইল, তারপর উঠে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল বেড সাইডে থাকা ড্রয়ারের দিকে। সেখান থেকে একটা স্লিপি পিলের পাতা হাতে নিয়ে নিজ মনে বলল, মনের মৃত্যু ঘটার আগে আমার কিছু করা উচিত। আলভি দুটো স্লিপিং পিল নিয়ে পানি দিয়ে গেল, তারপর লাইট অফ করে দিয়ে খাটে গা এলিয়ে দিল। অলি চুপচাপ বসে আছে। এখন রাত 11টা। প্রতিদিন এই সময়টা যেখানে অলির ঘুমের চাপে চোখ খুলতেই রাখতে পারে না, সেখানে আজ অলির চোখে ঘুম নেই। আসমা মনে এসে অলির পায়ে বসলেন। আজকে আমার ছোট্ট পরিটার খুব মন খারাপ, তাই না? মায়ের আওয়াজে অলি নিজের চোখ জোড়া মুছে নিল। তুই একবার আলভিকে কল কেন করছিস না? অলি শান্ত স্বর বলল, ওনার ফোন তো অনেক দিন ধরে বন্ধ। আসমা বনু অলিকে টেনে কোলের উপর শোয়ালেন। অলি নিঃশব্দে মায়ের কোলে মাথা রাখলো। অলি, তোর অনেক খারাপ লাগছে তাই না রে? অলি কিছু বলছে না। সে জানে তার কেন এত খারাপ লাগছে। তার মন বারবার বলছে খুব খারাপ কিছু হতে চলছে, কিন্তু কি সেটাই সে বুঝতে পারছে না। মা, ওই বাড়ি থেকে সবাই মিলে আমাকে বের করে দিলে আমি কি করব? আসমা মনে খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, কি আর করবি? আমাদের কাছে ফিরে আসবি। আমি আর তোর বাবা সবসময় আছি তো তোর পাশে, চিন্তা করিস না। আমার সংসারটা শুরু হওয়ার আগেই ভেঙে যাচ্ছে মা। তুই ভাবছিস কেন? সেদিন তো বললি ভাঙলে ভাঙুক, তোর নাকি কিচ্ছু যায় আসে না। তাহলে আজকে আবার কি হলো? আমি মন থেকে বলিনি, আমি তো এমনি এমনি বলছিলাম। ভেবেছিলাম শর্তগুলো তো দিয়ে দিয়েছি, এখন আর কোনো ভয় নেই। অলি, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র আছে, আর সে চাইছে না যে তুই আলভিকে নিয়ে ভালোভাবে সংসার কর, সুখে শান্তিতে থাক। আর সত্যি বলতে আজকের ওই দিনটার জন্য শুধু তুই দায়ী তুই দায়ী আছিস। তুই নিজের সুযোগ করে দিয়েছিস, আর সেই লোকটা শুধু সুযোগের সদ্ব্যবহার করছে। আমি কি করতাম? একজন রেপিস্টের সাথে আমি কিভাবে স্বাভাবিক থাকতাম? তাকে দেখলেই যে আমার ভয় করে। যাকে দেখলে তোর এত ভয়, তাকে নিয়ে তুই ভাবছিস বা কেন? অলি একটা শ্বাস ফেলে মনে মনে বলে, জানি না কেন, কিন্তু আমি তাকে ছাড়া কিছুতেই ভাবতে পারছি না। সত্যি বলছে, ওনার পাশে অন্য কাউকে সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি ওনার জীবনে প্রথম না হলেও শেষ হতে চাই। উনি যেই হাত দিয়ে আমাকে স্পর্শ করেছেন, সেই হাত দিয়ে আর কাউকে স্পর্শ না করুক। উনি ভালো হোক বা খারাপ হোক, উনি শুধু আমার থাকুক। এত অত চিন্তা করিস না অলি, তোর শরীর ভালো না, বয়সটাও কম, পর্যাপ্ত পরিমাণ তো খেতে পারছিস না। এরকম চলতে থাকলে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথাটা শুনে অলির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে কম্পিত কণ্ঠে বলল, এগুলো বলো না মা, আমার বাবু যথেষ্ট স্ট্রং, ওর কিছু হবে না। ওর জন্যই তো এত কিছুর পরে আমি কষ্ট করে খাবারগুলো গিলছি। খাবারগুলো কোনো ওষুধের চাইতেও কম ছিল না। আর তুমি জানোই তো, ওষুধ আমার সবচেয়ে বড় শত্রু। শুধু কষ্ট করে খেলেই কি হবে? ঠিক মতো ঘুমাতে হবে, আর এই সময়তে একদম চিন্তামুক্ত থাকতে হবে। অলি বালিশে মাথা রেখে বলল, আমি এক্ষুনি ঘুমিয়ে যাব, তুমি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও। 15 বছর বয়সী মা, পর্ব 11। পুরো গল্পটা প্লেলিস্টে আছে।
ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।